সত্যি করে বলো তো মা, তুমি বাবাকে ভালোবাসতে না শুভ্র আঙ্কেলকে? মেয়ের কথায় রান্নাটা হাত থেকে থেমে গেল বেলি। এই প্রথম হয়তো কেউ তাকে এই প্রশ্নটা করছিল। বলা যায় তার জীবনের সব থেকে কঠিন প্রশ্ন এটা। অনেকগুলো দিন পর আবার তার ভালোবাসার কথা মনে করিয়ে দিল মায়া। বেলিকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় প্রশ্ন করলো, কি হলো মা, বলো। মেয়ের কণ্ঠে বেলি ধ্যান ভাঙল। থেমে যাওয়া রান্নার হাতটা আবার সচল হলো। মৃদু গম্ভীর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, এসব কথা তোর না জানলেও হবে। না, হবে না, প্লিজ মা, বলো না। তোর কি মনে হয় ভালোবাসা এখনো অবশিষ্ট আছে? আর যেখানে ভালোবাসা অবশিষ্ট নেই সেখানে সেই ভালোবাসা মানুষের সম্পর্কে তোকে কি বলবো? তুমি শুধু শুভ্র আঙ্কেলকে ভালোবাসতে, তাই না? মায়ের কথায় বেলি পুনরায় থমকালো। বুকের ভেতর যেন মোচড় দিয়ে উঠলো। ভালোবাসা কি ভয়ানক একটা শব্দ। বেলি চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, আমি অতীতকে ভুলে গিয়েছি রে মা। আমাকে কেউ ভালোবাসা দেয়নি, না শুভ্র ভাই না তোর বাবা। সেই জন্য আমি দুটো মানুষকেই ভুলে গেছি। বাবাকে তো তুমি কখনোই ভালোবাসোনি মা, তাহলে ভুলবে কি? কিন্তু আমি জানি তুমি শুভ্র আঙ্কেলকে ভালোবাসতে, আর এখনো বাসো বলে আমার মনে হয়। মায়ের কথায় বেলি কিঞ্চিত হেসে বলল, অন্য স্বামীকে নিয়ে নিজের ভালোবাসার কথা বলতে এখন আমার বিবেকে বাধে। কেন আমার অস্বস্তিতে ফেলেছিস? তাকে নিয়ে ভাবা যে এখন পাপ আমার জন্য। আমায় তোমার ভালোবাসার গল্প শোনাবে মা, প্লিজ। মেয়ের কথায় বেলি তুমুল আপত্তি জানিয়ে বলল, একদমই না। যে কষ্ট আমি নিজের মাঝে লুকিয়ে রেখেছি তা কখনোই প্রকাশ করতে চাই না। কেন আমায় কষ্ট দিতে চাইছিস? যে ভালোবাসা থেকে আমি শুধু কষ্ট পেয়েছি সেই যন্ত্রণার কথা আবার কেন মনে করিয়ে দিতে চাইছিস আমায়? বেশ আছি আমি। সেই অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর কথা না হয় নাই বা মনে করিয়ে দিলি। মায়া এগিয়ে এসে পেছন থেকে বেলির গলা জড়িয়ে ধরল। গালে একটা চুমু খেয়ে বলল, আমি তো জানি মা যে তুমি তোমার কষ্টের কথাগুলো কাউকে বলতে পারোনি। নিজে দুমড়ে মরেছ, কিন্তু এবার না হয় একটু প্রকাশ করলে নিজের কষ্টগুলো, দেখবে হালকা লাগবে। এমনিতেও আমি ছাড়া তোমার আর কে বা আছে যার কাছে প্রকাশ করতে? আমরা দুজনেই তো দুজনের জন্য আছি, আর তো কেউ নেই মা আমাদের জন্য। আমরা না হয় আমাদের দুঃখগুলো ভাগ করে নিলাম। তুমি যেমন আমার কষ্টগুলো ভাগ করে নিয়ে সেগুলো কমিয়ে দেওয়ার চেষ্টা করো, আমিও ঠিক সেই চেষ্টাই করতে চাইছি। বেলি দু চোখ অশ্রুতে ভরে উঠল। সত্যি তো, তাদের তো আর কেউ নেই, বড্ড একা তারা। নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করার মতো তৃতীয় কোনো মানুষ আর পায় না তারা। বেলি ছোটবেলায় পরিবারের ভালোবাসা পেয়েছে, মায়ের আদর না পেলেও মাথার উপর মা সম বড় বোনের আদর পেয়েছে, বাবার ছায়া পেয়েছে। কিন্তু মায়া নিজের বাবার মুখটা দেখা সৌভাগ্য হয়ে ওঠেনি। না, বেলি কখনো দেখাতে চেয়েছে যে মানুষটা তো কখনো একবার খোঁজ নেয়নি নিজের মেয়ের সম্বন্ধে। সেই তো সুখে শান্তিতে অন্যজনের সাথে সংসার করছে। সেই কবে বেলিকে এক কাপড়ে তার স্বামীর ঘর ছেড়েছিল আর ফেরা হয়নি। সেই থেকে তো শুরু হলো একা পথ চলা। বেলিকে চুপ করে থাকতে দেখে মায়া পুনরায় বলে উঠল, কি হলো মা, শোনাবে না গল্প? বেশ, শোনাবো তোকে। এখন না, রাতে ছাদে গিয়ে শোনাবো। এই আদার জীবনের গল্প তোকে গোর আদারের মাঝেই শোনাবো। তোকে তোর মায়ের পাগলামির গল্প শোনাবো তোকে এক সকালে বৈশাখের তাণ্ডবের গল্প। চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে অব্র। যদিও মনোযোগ তার খবরের কাগজের উপর নেই। আজকাল আর কোনো কিছু এর উপরে নিজের মন বসাতে পারছে না। বয়স 60-এর কাছাকাছি। সব সময় কেমন যেন অস্থির লাগে তার। আজ অনেকগুলো বছর ধরে অসুখেই তার সঙ্গী। সামনে থাকা টেবিলের উপর চায়ের কাপটা নিয়ে তাতে এক চুমুক বসালো, কিন্তু তাতেও তার মন বসলো না। একসময় সে অভ্যাসটা অব্রর সব থেকে প্রিয় ছিল, এখন সেই অভ্যাসটাও বিরক্তি চলে এসেছে। এই বিরক্তি, অস্থিরতা কোনো কিছুই নতুন নয়। না, তার জীবনের এই অশান্তি তো সেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে অব্র তার কন্যা সমতুল্য বেলির চোখে জল দেখেছিল। ঠিক যেদিন থেকে বেলির জীবন থেকে সমস্ত সুখ হারিয়ে গেছে, সেই দিন থেকে অব্র জীবনে অশান্তি সূত্রপাত ঘটেছিল। সেই থেকে শুরু হলো তার হৃদয়ের অস্থিরতা। আর কমলো না। না ফিরে এলো জীবনের শান্তি। খবরের কাগজে মনোযোগ দিতে না পেরে সেটাও টেবিলের উপর রেখে দিল। অব্রর সম্মুখ চেয়ারে শুভ্র এসে বসল। শুভ্রর উপস্থিতিতে অব্রর ঠিক পছন্দ হলো না। অব্র বিরক্তিভাব শুভ্র বেশ বুঝতে পারল। এ অবশ্যই নতুন না। আজ অনেকগুলো বছর হয়ে গেল তার ভাই তার সাথে কথা বলে না ঠিকভাবে। বলা যায় শুভ্র আগ বাড়িয়ে কথা না বললে অব্র কথাই বলে না। যদি শুভ্র কোনো প্রশ্ন করে তাহলে যতটা ছোট করে সম্ভব ঠিক ততটাই ছোট করে অব্র উত্তর দেয়। টেবিলের উপর চায়ের কাপটা পড়ে থাকতে দেখে শুভ্র বলে উঠল, চা খাচ্ছ না কেন ভাইয়া?
ঠান্ডা হয়ে যাচ্ছে তো। অব্রর প্রশ্নের প্রেক্ষিতে শুভ্র গম্ভীর গলায় উত্তর বলল, খাবো না। কেন, চা ভালো হয়নি? দাঁড়াও, আমি নীতিকে আরেক কাপ চা বানিয়ে দিতে বলছি। কথাটা বলে শুভ্র তার স্ত্রী নীতিকে ডাকতে নিলে অব্র বাধা দিয়ে বলল, কোনো প্রয়োজন নেই। আমায় নিয়ে তোমায় এত ভাবতে হবে না। আমি নিজে এখনো অতটা অক্ষম হয়ে পড়িনি। তাছাড়া আমার খেয়াল রাখার জন্য আমার স্ত্রী এখনো জীবিত আছে। তুমি না ভাবলেও চলবে। আরও একবার আঘাত পেল শুভ্র। এতদিন তো তার এই কষ্টগুলো সয়ে যাওয়ার কথা, ব্যথাটা একটু হলেও কম হওয়া উচিত, কিন্তু কই, হয় না তো। এখনও তো ব্যথার পরিমাণ তীব্র। অব্রর প্রতিটা কথাই ঠিক আগের মতোই যন্ত্রণা হয়। আঘাত জমতে জমতে এখন যেন আর জায়গাটা অবশিষ্ট নেই, কিন্তু তবুও আঘাত পাওয়ার পরিমাণ শেষ হচ্ছে না। এত কষ্ট নিয়েও খুব হাসি মুখে শুভ্রকে বাঁচতে হয়, কিন্তু কেউ যদি একবার তার ভেতরটা দেখতে পেত তাহলে হয়তো আটকে উঠত। কিন্তু শুভ্র পারে না নিজের ক্ষতবিক্ষত হৃদয়টা কাউকে দেখাতে। যদি দেখাতে পারত তাহলে বিপরীত পাশের মানুষটা বিস্ময় নিয়ে বলতো, আদৌ কি শুভ্র বেঁচে আছে? এত আঘাত নিয়ে কি করে একটা মানুষ বেঁচে থাকতে পারে? হয়তো পারে না, কিন্তু শুভ্রকে বাঁচতে হয়েছে। অব্র উঠে চলে যেতে নিলে পেছন থেকে শুভ্র ব্যথাতুর গলায় বলে উঠল, আমায় কি ক্ষমা করা যায় না ভাইয়া? বেলিকে ভালো না বাসতে পারা কি আমার অপরাধ? জোর করে তো আর ভালোবাসা হয় না। আমার ক্ষমার জন্য তো আর তোমার জীবন থেমে থাকেনি, থেকেছে কি? তুমি তো বেশ নিজের জীবনে এগিয়ে গেছো, তাহলে অযথা আমার ক্ষমার প্রত্যাশা করছো কেন? আমার কষ্ট হয় ভাইয়া। কতদিন হলো তুমি আমায় একটু জড়িয়ে ধরো না, বলো তো? সেদিন যদি আমি বেলিকে গ্রহণ করতাম তাহলে যে নীতিকে ঠকানো হতো, তখন তো নীতি কষ্ট পেত ভাইয়া। আমি যে নীতিকে কথা দিয়েছিলাম, তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছো, আমাকে এত জবাবদিহি করতে হবে না। এমনিতেও আমি তোমার জীবনে এত গুরুত্বপূর্ণ কেউ না। যদি হতাম তাহলে তুমি আমার কথা শুনতে, আমার অনুরোধটা রাখতে। যখন রাখোনি তাহলে আজ এসব কথা বলার কোনো মানে হয় না। কোনো দিনই কি তোমার থেকে ক্ষমা পাবো না আমি ভাইয়া? এতই বড় অপরাধ করে ফেলেছিলাম কি আমি, যার শাস্তি তুমি আমাকে সারা জীবন দিয়ে ধরে দিচ্ছ? সেদিন যদি তোমার কথা মেনে নিয়ে আমি বেলিকে গ্রহণ করতাম, তাও কিন্তু বেলি কখনো ভালো থাকতে পারতো না আমার সাথে, কারণ আমি ওকে ভালোবাসতে পারিনি, আর হয়তো কখনো পারতাম না। আমি নীতিকে ভালোবাসি ভাইয়া। অব্র তাচ্ছিল্য হেসে বলল, তুমি কেন ভুল করতে যাবে? ভুল তা করেছিলাম আমার বেলি তোমার মতো একটা পাষণ্ডকে ভালোবেসে। ভুল করেছিলাম আমি ওকে আরেক পাষণ্ডের হাতে তুলে দিয়ে। ও জীবনটা গুছিয়ে দিতে গিয়ে আমি আবারও এলোমেলো করে দিয়েছি। তুমি কোনো ভুল করোনি। যা ভুল তা আমার বেলি করেছে আর আমি করেছি। এত অভিমান! বেলি আর আমি নাকি তোমার কাছে সমান ভাইয়া ছিলাম? ভাইয়া, তুমি তো এমনটাই বলতে, কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি আমার থেকে বেশি বেলিকে ভালোবাসতে। সেজন্য আমি ক্ষমা পেলাম না তোমার থেকে ভালো, কিন্তু তুমি বেলিকে বেশি ভাসো, আমাকে না। অনেকবার চেষ্টা করেছি তোমাকে ক্ষমা করার, কিন্তু পারিনি। যখনই মনে হয় যে তুমি চাইলে আমার বেলির জীবনটা গুছিয়ে দিতে পারতে, তখনই মনে হয় তুমি চাইলে আমার বেলিকে একটা সংসার হতো, তখন আর ক্ষমা করতে পারি না। তুমি চাওনি আজ আমার বেলির জীবনটা ছন্নছাড়া হয়ে গেল। না, আমি তোমাকে ক্ষমা করতে পারি না নিজেকে। আমাদের দুজনের ভুলের মাসুল বেলিকে দিতে হলো। কথাটা বলে অব্র সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল, আর শুভ্র চুপচাপ সেখানে বসে রইল। সে আজ বড্ড ক্লান্ত। নিজের মনকে বা এখন সান্ত্বনা দেওয়া যায়? শুভ্র এখন সেই দিনটার কথা মনে আছে, যে দিনটা শেষবার মতো অব্র ওর সাথে ভালো কথা বলেছিল, ওর পাশে বসে গল্প করেছিল। আজ অনেকগুলো দিন হয়ে গেল দুই ভাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না, রাত জেগে টিভির সামনে বসে খেলা দেখা হয় না। কোনো কিছু এখন আর তাদের অবশিষ্ট নেই, শুধু জমা হয়ে আছে অভিমান। এই অভিমানগুলো আদৌ কাটবে কিনা সেটা কেউ জানে না, শুধু অপেক্ষায় আছে। শুভ্র এমন ভাবনার মাঝে কাঁধে হাত স্পর্শ করলো। পাশ ফিরে তাকালো, নীতি দাঁড়িয়ে আছে। নীতিকে দেখতে পেয়ে শুভ্র নিজের বিষণ্ণ মুখে হালকা হাসি ফুটিয়ে তুললো। নিজের শুভ্রর দিকে বিষণ্ণ মুখের হাসিটা নীতি বেশ অনেকক্ষণ আগে ধরে ফেলেছে। ভাইয়া আবার কিছু বলেছে তোমায়, তাই না? নীতির প্রশ্নের প্রেক্ষিতে শুভ্র হালকা হেসে বলল, না তো ভাইয়া কি বলবে? এতগুলো বছর ধরে তো বলেই আসছে উনি। বিয়ের দিন থেকে ওনার মুখে সে একটাই কথা শুনে যাচ্ছে, বেলি। মানলাম বেলির সাথে অন্যায় হয়েছে, কিন্তু উনি তার শাস্তি আমাদেরকে কেন দেন বলতে পারো? ভুল উনি করেছেন, অথচ এমন ভাব করছেন যেন সব দোষ আমাদের। ভাইয়া যা শাস্তি দেওয়ার আমায় দিয়েছেন, তোমার সাথে তো এর কোনো সম্পর্ক আমি দেখছি না। এই বাড়িতে তোমার সাথে কখনো কোনো অন্যায় হয়নি। নীতি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, সব থেকে বেশি এই বাড়িতে অন্যায় আমার সাথে হয়েছে শুভ্র। প্রতিনিয়ত আমাকে শুনতে হয় যে আমার স্বামীর সাথে অন্য একটা মেয়েকে বেশি মানাতো, আমার জন্য নাকি তার সাথে আমার স্বামীকে বিয়ে হয়নি। তোমার কি মনে হয় আমার জন্য এসব অপমানজনক না? কবে কেউ তোমাকে এই ধরনের কথা বলছে? কই, আমার তো মনে নেই
হয়তো সরাসরি আমাকে কেউ বলেনি, কিন্তু তোমায় তো বলেছে। কেন ভাইয়া আমার সামনে বেলির নাম নেয় না? উনি বোঝেন না যে আমার খারাপ লাগে? উনি ইচ্ছে করে এমন করেন? শুভ্র মৃদু গম্ভীর গলায় বলল, তোমার সামনে বেলির নাম নেওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় না। এই বাড়িতে বেলির নাম নেওয়াটা অপরাধ না। কিন্তু আমার যতদূর মনে পড়ছে ভাইয়া কখনোই তোমার সামনে আমার আর বেলির বিয়ে সম্বন্ধে কোনো কথা তোলেনি। সুতরাং অযথা ভাইয়ার নামে কিছু বলবে না তুমি। তোমার সবার জন্য খারাপ লাগে, তাই না শুভ্র? তুমি সবার কথা ভাবতে পারো, শুধু আমার কথা ভাবতে পারো না। কার কোন বিষয়ে খারাপ লাগতে পারে তুমি সেসব জানো। শুধু আমার কিসে খারাপ লাগে সেগুলো তোমার কিছু যায় আসে না। তোমার সম্মানে কি কখনো আঘাত এসেছে? যদি কেউ তোমার অপমানজনক কিছু বলতো তাহলে সবার আগে প্রতিবাদটা আমি করতাম নীতি। আমার পরিবারে তোমায় অপমান করার মতো কে বা আছে বলো তো? সত্যি এখন আর তেমন কেউ নেই। শুভ্র বাবা মারা গেছেন বহুদিন আগে। তার চেহারাও শুভ্র ঠিক করে মনে নেই। বোনেরও বিয়ে হয়ে গেছে, আর তার সাথে নীতি সম্পর্ক খুব একটা ভালো না। আর তার মা তো শয্যাশায়ী, যিনি ঠিকভাবে নিজেই কথা বলতে পারেন না। তিনি আর অন্যকে কি কথা শোনাবেন? বাকি রইল লিলি। লিলি যে কাউকে রেগে গিয়ে দু একটা কথা শোনাতে পারে সেটা শুভ্র কখনো বিশ্বাস করবে না। এই মানুষটাকে শুভ্র বহু বছর হলো চেনে। লিলি এই সংসারে আসার পর থেকে আজ অবধি শুভ্র কখনো ওকে কারোর সাথে সামান্যতম বিরক্ত হয়েও কথা বলতে শোনেনি। সেখানে লিলি আজ অবধি শুভ্রকে কখনো কিছু বলেনি, যেখানে নীতি তো অনেক দূরের মানুষ। এমনকি বেলিকে ফিরিয়ে দেওয়ার জন্য আজ অব্দি লিলিকে কখনো শুভ্রর সাথে খারাপ কোনো আচরণ করেনি। না নিজে কখনো আগে বাড়ি এসে শুভ্রকে বলেছিল বেলিকে গ্রহণ করতে। লিনি যদি স্বয়ং নিজেও এসে নীতিকে অপমান করার বিষয়ে কোনো কথা বলে তাও হয়তো শুভ্র বিশ্বাস করবে না। নীতিকে চুপ করে থাকতে দেখে শুভ্র পুনরায় বলে উঠল, কি হলো নীতি, চুপ করে আছো কেন? কথা বলো। কে তোমায় অপমান করেছে? তোমার কাছে আসলে অপমান বলতে কি বোঝায় শুভ্র? প্রতিনিয়ত এই বাড়িতে বেলি চর্চা হওয়া কি আমার জন্য অপমান না? এই যে আজ বেলির জন্য তুমি আমার সাথে রুক্ষ মেজাজে কথা বলছো, এটা কি আমার কাছে অপমানজনক না? ভাইয়া বেলির জন্য তোমার সাথে ভালোভাবে কথা বলে না, এটা কি আমার জন্য অপমানজনক না? আজও আমায় শুনতে হচ্ছে তোমার জন্য বেলির কাহিনী। সেসব কি তোমার জন্য আমার জন্য অপমানজনক নয়? তুমি আর কবে বুঝবে আমায়? আমার জীবনে একটা আফসোস থেকে গেল শুভ্র। আমি তোমাকে পরিপূর্ণভাবে পেলাম না। তুমি ভালোবাসো আমায়, কিন্তু তাও আমি তোমাকে নিজের মতো করে পেলাম না। তোমার প্রিয়জনের তালিকায় আমি শীর্ষে থাকতে পারলাম না। আমার আর বেলির এমন কোনো কাহিনী নেই নীতি যেটা শুনলে তুমি অপমানিত হবে। আমাদের মাঝে সব সময় একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। বেলির তরফ থেকে সেটা ভালোবাসায় পরিণত হয়েছিল, কিন্তু আমি সবসময় নিজের কাছে পরিষ্কার ছিলাম। আর তুমি আমায় পরিপূর্ণভাবে পেলে না, কথাটার মানে ঠিক বুঝলাম না। তুমি কি আদৌ আমায় বুঝতে পারো? যদি আমাকে না বুঝো তাহলে আমার কথার মানে কীভাবে বুঝবে? তোমার কাছে আবদার করেছিলাম আমার আলাদা একটা সংসার গুছিয়ে দেওয়ার জন্য। বিশ্বাস করো, এ বাড়িতে আমায় কেউ চায় না। আমার নিজেকে এ বাড়িতে একটা অপ্রয়োজনীয় বস্তু মনে হয়। আমার উপস্থিতিতে অনেকে বিরক্ত হয়। তোমার বোন অবনীও আমার উপস্থিতিতে বিরক্ত হয়। যখন আমি বাড়িতে না থাকি তখন ও বাড়িতে আসে। আমার শাশুড়ি মাও আমার সাথে ঠিকভাবে কথা বলেন না। তিনি তো তার বড় ছেলের বউ বলতে অজ্ঞান। আমার অপরাধটা কি? এত সমস্যার মাঝেও তুমি আমার সমস্যা বুঝতে পারো না? আমি একটা আলাদা সংসার চাই শুভ্র। আমি একটা নিজের সংসার চাই। এই সংসার আমার না, এই সংসার লিলি ভাবির। আমাদের বিয়ের আগে কি আমি তোমায় বলিনি যে আমার কাছে আমার ভাই ভাবি আর মা সবার আগে? খুব ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিলেন। টাকা পয়সায় কোনো অভাব আমাদের ছিল না কখনোই, কিন্তু বাবার স্নেহের অভাব ছিল। সেটা আমার ভাইয়েরা পূরণ করে দিয়েছেন। আমার ভাবি আমার দ্বিতীয় মা। আমার ভাই এবং ভাবি আমাকে আর বেলিকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছেন। আর তুমি বলেছো আমি বৃদ্ধ বয়সে তাদেরকে ছেড়ে তোমার সাথে আলাদাভাবে সংসার পাতবো? এটা অসম্ভব। আমার ভাইয়া ছোটবেলা থেকে আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। আজ তার নিঃসন্তান জীবনে বৃদ্ধ বয়সে যখন আমার সহযোগিতার প্রয়োজন হয় তখন আমি তাদের হাত ছেড়ে দিব? এটা তুমি ভাবলে কি করে নীতি কান্না কণ্ঠে জড়িত কণ্ঠে বলল, তুমি সবার কথা ভাবলে শুভ্র, শুধু আমার কথা ভাবলে না। ঠিক আছে, এই কারণে আমি তোমায় বলেছিলাম যে আমি তোমায় পরিপূর্ণভাবে পেলাম না। এই কেমন ভালোবাসা শুভ্র, যে তুমি আমার পাশে থাকতেও আমার নিঃসঙ্গতা অনুভূত হয়? এ তোমার কেমন ভালোবাসা, যে ভালোবাসা আমায় সুখ দিতে পারে না? এ তোমার কেমন ভালোবাসা, যে ভালোবাসা আমার চোখ থেকে অশ্রু দূর করতে পারে না? এ তোমার কেমন ভালোবাসা, যে ভালোবাসা আমায় আজও নিজেকে একা মনে হয়? শুভ্র বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি আমায় ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছ নীতি? এত অভিযোগ তোমার আমার নিয়ে? কই, আগে তো কখনো বলনি। তুমি তো কখনো শুনতে চাওনি আমার নিঃসঙ্গতার গল্প। জানো শুভ্র, আমার কেন যেন মনে হয় যে আমি তোমার জীবনে জোর করে এসেছি, আর ঠিক জোর করেই থেকে গিয়েছি। কোনো এক বাধ্যবাধকতা থেকে তুমি আমায় বিয়ে করেছিলে। হয়তো তোমার দেওয়া কথা রাখতে যদি তুমি আমার কথা না দিতে তাহলে হয়তো বেলিকে বিয়ে করে নিতে, তাই না? আমি বোধহয় তোমাদের দুজনের মাঝখানে চলে এসেছিলাম। তোমার ভালোবাসা নিয়ে সত্যি আমি প্রশ্ন তুলেছি। কি করব বলো? আমি বাধ্য হয়েছি। যে সম্পর্ক আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেয়েছি সেই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আমি তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো প্রচেষ্টা দেখতে পাইনি কখনো। তোমার জীবনে আমার
আমার কোনো গুরুত্বই নেই শুভ্র। আমি কিভাবে খুশি থাকবো সেসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তো ব্যস্ত তোমার পরিবারের সুখের চিন্তায়, তুমি ব্যস্ত তোমার ভাই ভাবি কী করে ভালো থাকবে সেই চিন্তায়, তুমি ব্যস্ত তোমার ভাইয়ের থেকে ক্ষমা পাওয়ার চিন্তায়। কিন্তু তুমি কখনো আমার ভালোবাসা অর্জনের জন্য ব্যস্ত ছিলে না, তুমি কখনো আমার সন্তুষ্টি অর্জনের জন্য ব্যস্ত ছিলে না। তুমি আমার এমনই জীবনসঙ্গী যার সঙ্গ আজ অব্দি আমার নিঃসঙ্গতায় কাটাতে পারলো না। আমাদের দুজনের সম্পর্কের মাঝে কি কখনো কোনো জটিলতা ছিল যে আলাদা করে আমাকে সেই সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে? তুমি যেহেতু আমায় ভালোবাসা নিয়ে প্রশ্ন তুললে, তাহলে আমারও তোমার থেকে কিছু উত্তর জানার আছে। জীবনের প্রথম আমার ভাইয়ের আদেশের বিরুদ্ধে গিয়ে যদি কিছু করে থাকি, তাহলে সেটা তোমায় বিয়ে করেছি। আমি আজ অবধি শুধুমাত্র একবার আমার ভাইয়ের কথার অমান্য করেছি, অমান্য করে তোমায় বিয়ে করেছি নীতি। তুমি জানো আমার ভাই আমার জীবনে কতখানি জায়গা জুড়ে আছে। আমার ভাইয়ের কথা অমান্য করে আমি তোমায় বিয়ে করলাম, অথচ আজ সেই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলছ। তাহলে আমি বলবো, এ তোমার কেমন ভালোবাসা নীতি? তুমি যদি তোমার সঙ্গীকে বুঝতেই না পারলে, তাহলে এই তোমার কেমন ভালোবাসা? আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না জন্য কি পাল্টা প্রশ্ন করলে? তবে শোনো শুভ্র, আমি তোমায় বুঝেছি জন্যই আজ অবধি সংসারটা টিকে আছে। আমি চেয়েছি জন্য আজ অবধি সংসারটা টিকে আছে। তা না হলে বহুকাল আগে আমাদের পথটা আলাদা হয়ে যেত। আমি শুধু তোমাকে পরিপূর্ণভাবে পেতে চেয়েছি। আমি চেয়েছি তোমার আর আমার একটা সংসার হোক। আমি এটাও চাইতাম না যদি না এই সংসারটা আমার হতো। কিন্তু এই সংসারে আসার পর থেকে কোনো দিনও আমার এটাকে নিজের সংসার মনে হয়নি। আগে সংসারটাকে আপন করে নিতে হয় নীতি, তারপর সেটাকে নিজের সংসার বলে মনে হবে। তোমার কি মনে হয় ভাবির জন্য এই সংসারটা আপন করে নেওয়া খুব সহজ ছিল না? কিন্তু ভাবি আমাদের সবাইকে আপন করে নিয়েছে। তুমি একবার আগলে দেখতে, সবাই তোমাকেও আগলে নিত। তুমি সর্বদা সবাইকে পর ভেবেছ, এই জন্য আজ তুমিও সবার কাছে পর। নীতি চোখ জোড়া ভিজে উঠল। শুভ্রর কথাগুলো সত্যি, আর হয়তো সেই সত্যি কথাগুলোই নীতি নিতে পারল না। নিজের দোষের কথা শুনতে কারোই বা ভালো লাগে? ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। গাল ভেয়ে গড়িয়ে পড়া অশ্রুদের অবহেলায় মুছে নিল। কান্নাজড়িত কণ্ঠে শুভ্রকে বলল, আমি কারোই আপন হতে পারলাম না। মানলাম বাকিদের আপন করে নিইনি, কিন্তু তোমায় আপন করে নিয়েছিলাম। তোমায় ভালোবাসার মাঝে তলে গিয়ে আমি কোনো কমতি রাখিনি। কিন্তু কই, তোমায় তো আমি ভালোবাসা পেলাম না। তুমি বলো না, আমার আপন বলতে কে আছে? এতগুলো বছর হয়ে গেল, অথচ নিজের সন্তানের মুখ দেখতে পারলাম না, মা ডাক শুনতে পারলাম না। এই দায় আমাদের দুজনের। আমি জানি আমাদের দুজনের সমস্যার কারণে আজ আমরা মা বাবা ডাক শুনতে পাইনি। তাহলে তুমি বলো না শুভ্র, আমার জীবনে কি রইল? তবুও আমি সন্তুষ্ট থাকতাম যদি শুধু তোমায় পেয়ে যেতাম। কিন্তু সেই তুমিও আমায় পরই হয়ে থাকলে। নিজের সন্তানী শব্দটা শুনলেই শুভ্রর বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। এই বিষয়টা শুভ্র মানতে খুব কষ্ট হয় যে তারা নিঃসন্তান, কোনোদিনও বাবা মা হতে পারবে না। সবারই তো স্বপ্ন থাকে নিজের সন্তানের মুখ থেকে বাবা মা ডাকটা শোনার। শুভ্র আর নীতিরও ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সে আশা পূরণ হয়নি। হয়তো অন্যের সন্তানের জীবন নষ্ট করার দায়ে সৃষ্টিকর্তা তাদের এই অভিশাপ দিয়েছেন। ঠিক সেই বয়ে শুভ্রর মা বেলিকে তার বাড়িতে ছোট্ট পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে রাজি হননি। সৃষ্টিকর্তা সেই বয়টাই সত্যি করে দিয়েছেন। শুভ্র আর লিলিও নিঃসন্তান। অব্র আর লিলিও নিঃসন্তান। তাদের ক্ষেত্রে অবশ্যই সমস্যাটা লিলিরই ছিল, কিন্তু অব্র কখনোই লিলিকে এই কারণে অবহেলা করেনি। এতগুলো বছর ধরে শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। হয়তো সৃষ্টিকর্তা চাননি তাদের বংশে আর কোনো বংশধর জন্মেনক, সেজন্যই তো দুই ভাই নিঃসন্তান। আমার ভালোবাসা নিয়ে নিঃসন্দেহ করো না নীতি। বেলি কখনোই আমার জীবনে ভালোবাসা ছিল না। ওর প্রতি কখনো এক মুহূর্তের জন্যই আমার অনুভূতি বন্ধুর থেকে বেশি ছিল না। আমি যদি কখনো কাউকে ভালোবেসে থাকি, তাহলে সেটা একমাত্র তুমি। আর একটা কথা মনে রেখো, তোমাকে ভালোবাসার অর্থ যদি এই হয় যে
আমাকে আমার ভাই ভাবি মা পুরো পরিবার ছেড়ে তোমায় নিয়ে আলাদা সংসার করতে হবে, তাহলে আমি বলবো তুমি আমার সেই ভালোবাসা কখনোই পাবে না। আমি যেমন তোমাকে ভালোবাসি ঠিক তেমন আমার পরিবারকেও ভালোবাসি। তাদের থেকে দূরে আমি যেতে পারবো না। আর কে আছে আমার ভাই ভাবির? আমি তাদের খেয়াল না রাখলে আর কে রাখবে বলো তো? আমার ভাইটা অসুস্থ আর আমার ভাবি, সে প্রথম দিন থেকে দেখছি মানুষটা শুধু চুপচাপ সংসারে কাজ করে যায়। তার নিজের ইচ্ছে বলতে এই সংসারে সবার শান্তি। এই মানুষগুলোকে একা রেখে আমার পা উঠবে না। কথাগুলো বলে শুভ্র সেখান থেকে চলে গেল। নীতি হাসলো, নিজেকে কটাক্ষ করে বলল, তুই কার কাছে নিজের সুখের আবদার করছিলি নীতি? যার কাছে তোর থেকে তার পরিবারের বাকি সদস্যদের গুরুত্ব বেশি। তুই ভাবলি কি করে যে এই মানুষটাকে তোকে নিয়ে আলাদা সংসার করবে? তোর সুখ দুঃখ তো তার কিচ্ছু যায় আসে না। নীতি এবার শব্দ করে হেসে উঠল। তার এই হাসিটা ছিল শুভ্রকে বিদ্রুপ করে। তার এই হাসিটা ছিল তার ছেলের হাসি। হাসতে হাসতে হুট করে কেঁদে উঠল। পাশের টেবিলের উপর থাকা চায়ের কাপটা মাটিতে ছুঁড়ে মারল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কি লাভ কেঁদে? তার এই কান্নার আওয়াজ তো সেই মানুষটা অবধি পৌঁছাবে না। মাসের প্রথম দিনেই কালবৈশাখী তার তাণ্ডব দেখাতে শুরু করে দিয়েছে। সন্ধ্যা থেকে বাইরে তুমুল ঝড় শুরু হয়েছিল। এখন অবশ্যই আর ঝড় হচ্ছে না, কিন্তু তুমুল বেগে বৃষ্টি পড়ছে। বিছানার সাথে লাগানো জানালার ধারে বসে আছে মায়া। গভীরভাবে বেলিকে পর্যবেক্ষণ করছে সে। বিকালের দিকে লিলির ফোন এসেছিল। হুট করে অব্র প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। অসময়ে ও অপ্রত্যাশিতভাবে কোনোরূপ আগাম বার্তা ছাড়াই শরীর কাঁপছে, জ্বর হানা দিয়েছে। জ্বরের করে অব্র নাকি একবার বেলি আর মায়াকে দেখতে চেয়েছে। আর সমস্যা ঠিক সেখানে, সেই যে বেলি নিজের বিয়ের দিন ওই বাড়ি ছেড়েছিল আর পা রাখেনি। নিজের জীবনের চরম সংকটতম দিনও 1 মিনিটের জন্য বেলি সেই বাড়িতে গিয়ে ওঠেনি। 10 দিন বয়সী ছোট্ট মায়াকে কোলে নিয়ে সে রাস্তায় রাত কাটাতেও প্রস্তুত ছিল, তবে ওই বাড়িতে সে কোনো মতেই ফিরত না। এ বিষয়ে অবশ্য তাকে অব্র আর লিলি কখনোই কিছু বলেনি। অব্র নিজেও চাইতো যেন বেলি আর কোনো দিনও ওই বাড়িতে পা না রাখতে হয়। ফোনে অবশ্য আজ লিলিও বেলিকে জোর করেনি, শুধু জানিয়েছে অব্র ওদের দেখতে চাওয়ার ইচ্ছের কথা। লিলি তো জানে বেলির পক্ষে ওই বাড়িতে পা রাখাটা ঠিক কতটা কষ্টের, কিন্তু বেলির তো না গিয়ে উপায় নেই। নিজের বাবার অনুপস্থিতিতে যে মানুষটা বেলির মাথার উপর সর্বদা ছায়া হয়ে থেকেছে, সে মানুষটা অসুস্থ। আবদার করেছে ওদেরকে দেখার। বেলি কি না গিয়ে থাকতে পারে? না চাইতে তার কাছ থেকে অপরন্ত ভালোবাসা পেয়েছে। নিজের মেয়ের মতন করে বড় করে তুলেছে, কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেয়নি। নিজের ভাইয়ের থেকেও বেশি বেলিকে আদর করেছে। বেলিকে কষ্ট দেওয়ার দায়ে আজ এতগুলো বছর হলো নিজের ভাইয়ের সাথেও কথা বলে না। আর বেলি কিনা আজ তার ডাকে ছুটে যাবে না? পারবে না বেলি এত নিষ্ঠুর হতে। অব্র নিজ থেকে বেলিকে ওই বাড়িতে ডেকেছে। কথাটা প্রথমে শুনে বেলি বেশ অবাক হয়েছিল। পরে অসুস্থতা সংবাদ পেয়ে আন্দাজ করতে পারল যে ঠিক কতটা অসুস্থ হলে অব্র নিজ থেকে বেলি আর মায়াকে ওই বাড়িতে যেতে বলে। বহু কষ্টে বেলি তাই নিজের মনকে মানিয়ে ঠিক করেছে কাল সকালে একবারও বাড়িতে গিয়ে অব্রকে দেখে আসবে। কিন্তু বেলির ভয় যে অন্য জায়গায়। ওই বাড়িতে যে বেলির জীবনের অনেক কাল অধ্যায়ের সাক্ষী। অব্রর মা একসময় উঠে পড়ে লেগেছিল বেলিকে ওই বাড়ি থেকে বের করার জন্য। আজ সব থেকে বড় ভয় হলো বেলির শুভ্র ভাইয়ের সংবাদ নিজ চোখে দেখার। এতগুলো বছর ওই বাড়িতে না যাওয়ার এটা অন্যতম কারণ। এত সহজ নাকি নিজের ভালোবাসার মানুষটার সংসার নিজের চোখে দেখা? বেলি তো এতটা সাহসী কোনো কালেই ছিল না। যাকে ভালোবেসে নিজে সংসার করবে বলে ভেবেছিল, সেই মানুষটার অন্য কারোর সাথে সংসার দেখার মতন ক্ষমতা বেলি ছিল না। সেজন্য তো কখনো তার শুভ্র ভাইয়ের সংসার দেখতে যায়নি। বেলি এখন আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছে, কিন্তু কেন যে খুব ভয় হচ্ছে। বেলির এসব ভাবনার মাঝে মায়া গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মা, একটু
এসো তো এখানে। মায়ের কণ্ঠে মৃদু চমকে উঠল বেলি। বেলিকে চমকে উঠতে দেখে মায়া ব্রু কুচকে প্রশ্ন করল, এত কি ভাবছ? বেলি এই এদিকে ওদিকে এলোমেলো দৃষ্টি ফেলে মায়াকে বলল, কিছু না, কাজ করছিলাম তাই তো। আমার থেকে লুকানোর কি আছে? কি আছে মা? তুমি না বললো তুমি নাকি আমার বন্ধু, বন্ধুকে নিজের মনের কথা বলতে এত সংকোচ করো কেন? তুই ভুল বুঝছিস, আমি কিছু ভাবছিলাম না। আসলে কালো বাড়িতে যাব তো সেসব নিয়ে ভাবছিলাম। দুলাভাই এখন কেমন আছে এটা ভেবে একটু চিন্তা হচ্ছিল। শুভ্র আঙ্কেলের মুখোমুখি কি করে হবে, সাথে এই বিষয়েও চিন্তা হচ্ছিল, তাই না? মায়ার কথায় ধমকালো বেলি। মেয়েটাকে তার সত্যি বড় হয়ে গিয়েছে। আজকাল মায়ের মনের কথা পড়তে শিখেছে। আগে তো ছোট থাকতেই বেলি কিছু একটা বুঝে মেয়েকে চুপ করাতে পারত, কিন্তু এখন আর পারে না। তার না বলা কথাগুলো তার মেয়ে যেন বুঝে নেয়, কিন্তু কি করে বুঝে যায় বেলি সেটা ধরতে পারে না। সে তো তার মেয়েকে এসব বিষয়ে কখনোই কোনো কিছু বলেনি। বেলি আশ্চর্যান্বিত কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলল, তুই আজকাল কি করে আমার মনের কথা ধরে ফেলিস? বেলির কথায় মায়া হালকা হেসে বলল, আমি না বুঝলে কেউ বুঝবে শুনি? এতদিন তোমার কথাগুলো বোঝার মতন কেউ ছিল না, এই জন্যই তো এত কষ্ট পেয়েছ। কাউকে বলতে না করে সব কষ্ট নিজের মাঝে লুকিয়ে রেখেছিলে। কিন্তু এখন তো তোমার মেয়ে বড় হয়ে গেছে, তাই আমার মায়ের কষ্টগুলো আমি ভাগ করে নেব। বেলির মুখে হাসি ফুটল। খুব কম মানুষে তার জীবনের কষ্ট ভাগ করে নিয়েছে। যারা ভাগ করে নেবে বলে আশা করেছিল, ঠিক সেই মানুষগুলোই তাকে আরও বেশি কষ্ট দিয়েছে। আর কষ্ট কমাতে চেয়েছে অনেকেই, কিন্তু সে কাউকে ভালো বলতে পারেনি সেসব কথা। বেলিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া পুনরায় বলল, এসব কাজ এখন বাদ দাও তো, তোমার আমাকে কিছু কথা বলার আছে। মায়া বেশ গুরুতর ভঙ্গিতে কথাটা বলল। মায়ার কথা ধরনে বেলি বুঝতে পারল যে কোনো জরুরি কথাই বলবে সে। সময় নষ্ট না করে বিছানায় গিয়ে মায়ের পাশে বসে পড়ল। মায়া জানালা খুলল। জানালাটা খুলতেই বাইরে বৃষ্টির ছাট অল্প পরিমাণে ঘরে প্রবেশ করতে লাগলো। বেলি তা দেখে তাড়াহুড়ো কণ্ঠে মায়াকে বলল, জানালা কেন খুললি? বিছানায় ভিজে যাবে তো, ভিজতে দাও। দেখো মা, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। প্রকৃতির শীতল হওয়ার প্রাণটা জুড়ে যাচ্ছে যেন। একবার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে দেখো, ভালো লাগবে। এই হাওয়া বিষাক্ত না মা, এই হাওয়া খুবই স্বচ্ছ, একদম নির্ভেজাল। আমাদের জীবনটা এমন নির্ভেজাল হলেই পারত, তাই না? বেলির কণ্ঠ প্রকাশ পেল প্রচুর আক্ষেপ। সে যেন তার জীবনের কোনো তীব্র অপূর্ণতার গল্প থেকে এই কথাটা বলল। হ্যাঁ পারত, কিন্তু যদি জীবনটা নির্ভেজাল হতো তাহলে তো আমরা এই জীবনের গুরুত্ব বুঝতাম না মা। দুঃখ আছে, এই জন্যই তো আমরা সুখের এত কদর করি। মায়ের কথায় বেলে শুধু হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। মনে পড়লো তার যে মায়া তাকে কিছু বলতে চেয়েছিল, তারা দিয়ে বলল, তুই কি যেন বলতে চাইছিলে আমায়? হ্যাঁ বলবো তো, কিন্তু ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? আমি কি কোনো ব্যাপারে তোকে কখনো বকেছি? না, বকা দাওনি, কিন্তু এমন ব্যাপার আগে কখনো ঘটেনি। বেলি মায়াকে আশ্বস্ত করে বলল, আমি জানি আমার মেয়ে কখনো ভুল করবে না, কারণ সে বাস্তবতা বুঝতে শিখেছে। মায়া যেন তাও ঠিক সাহস করে উঠতে পারছে না। মায়া চুপ থাকতে দেখে বেলি পুনরায় তাড়া দিয়ে বলল, কি হলো বল তোর গুরুত্বপূর্ণ কথা। বেলি কণ্ঠস্বরে মায়া ভাবনার ছেদ ঘটালো। পাশ থেকে কাঁথাটা টেনে মুড়ি দিয়ে বসলো। আচ্ছা মা, আমি যদি তোমায় বলি যে আমি কাউকে পছন্দ করি, তাহলে তুমি কি আমায় বকবে? বেলির অভিব্যক্তি মায়া ধরতে পারল না। গম্ভীর গলায় বেলি বলল, কে সে ছেলে? এসব পরে বলছি, তুমি আগে বলো না তুমি মেনে নিবে এই সম্পর্কটা? শোনো মা, ভালোবাসাটা অন্যায় না। তোর মা নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তোকে বলছে, ভুল মানুষকে ভালোবাসাটা জীবনের সব থেকে বড় পাপ হয়ে দাঁড়ায়। ভুল মানুষকে ভালোবাসা মানে জীবনকে অভিশপ্ত করে তোলা।
কিন্তু মা, মানুষটা ভুল না ঠিক সেটা তো আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না, তাই না? তা ঠিক বলছিস। মুখোশের আড়ালে কত চেহারা দেখলাম, ঘরে ঘরে কত মানুষকে রং বদলাতে দেখলাম। সত্যি মানুষকে চেনা যায় না। কিন্তু না, কি নাম ছেলের? কবে থেকে চলছে এসব? আহান ভাই আমার থেকে 2 বছরের সিনিয়র। কলেজে আলাপ হয়েছিল। কবে থেকে চলছে বলতে আমি এক সপ্তাহ আগে আহান ভাইকে আমার মনের কথা বলছিলাম। বেলি ব্রু কুচকে প্রশ্ন করলো, তুই আগে বলেছিস? হ্যাঁ, আমি আগে বলেছি। আমি না বললে মনে হয় না কখনো আহান ভাই বলতে পারতো। কয়েকদিন অপেক্ষা করছি কিন্তু কিছু বলেনি। 2-1 বার তো বলতে এসেও থেমে গিয়েছিল। সেজন্য সাহস করে আমি বলে দিয়েছি। বেলি বিস্ময় ভরা কণ্ঠে বলল, আমি তো জানতাম না আমার মেয়ে এত সাহসী। মায়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে আমি এতটা সাহসী। তুমি ভাবতে পারছো না তোমার মেয়ে কিনা নিজ থেকে কোনো ছেলেকে প্রপোজ করছে। জানো মা, আহান ভাইয়ের জন্য আমি কত পাগলামি করেছি। কলেজে কোনো অনুষ্ঠান হলে আমি সেজে যেতাম আহান ভাইকে দেখার জন্য। পুরো অনুষ্ঠান সময়টা আহান ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করতাম। ক্লাস না থাকলে বেশিরভাগ সময় আহান ভাইয়াকে লাইব্রেরিতে পাওয়া যেত। আমিও সেজন্য ক্লাস না থাকলে লাইব্রেরিতে চলে যেতাম। আরও কত পাগলামো করেছি। নিজের অনুভূতিগুলো কাউকে বলতে পারতাম না, সেজন্য ডায়েরি লেখার অভ্যাস করেছি। রাত জেগে কত কিছু ভাবতাম। তুমি ভাবতে পারছো মা, তোমার মেয়ে একটা ছেলের জন্য কত পাগলামি করেছে? বেলি আনমনে বলল, এর চাইতে আরও বেশি কত বেশি পাগলামি আমি শুভ্র ভাইয়ের জন্য করেছি এক সময়। সেসব শুনলে তুই হাসবি। তুই বিশ্বাস করতে পারবি না যে তোর মা কারোর জন্য এত পাগলামি করেছিল এক সময়। মায়া তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলো, কি পাগলামি করতে তুমি মা? মায়া প্রশ্নে বেলি ধ্যান ভাঙল। নিজের কথায় যেন নিজেই লজ্জিত হলো। বেলিকে চুপ থাকতে দেখে মায়া পুনরায় বলে উঠল, কি হলো মা, কি হলো বলো? তুমি কি বলেছিলে যে রাতে আমায় গল্প শোনাবে? আদৌ কি তাকে নিয়ে গল্পগুলো বলা ঠিক হবে? এখনো কি তাকে দিয়ে আমার ভালোবাসা প্রকাশ সাজে? সে যে অন্য কারো, কি করে তাকে নিয়ে আমার অনুভূতিগুলো অনায়াসে প্রকাশ করব? মানলাম সে অন্য কারো, কিন্তু তুমি তো আর তার সম্পদের বলে ভাগ বসাতে যাচ্ছ না। কেউ তো আর তার মনের আটকাতে পারবে না। সে অধিকার কারণে কাউকে ভালোবাসতে তোমায় কেউ আটকাতে পারে না। হয়তো সেই মানুষটা তোমার সাহস হবে না, কিন্তু তাই বলে তাকে ভালোবাসতে সে তোমায় আটকাতে পারে না। বেলি তাচ্ছিল বলা কণ্ঠে, কি লাভ হলো এত ভালোবেসে বলো তো? না, সেই মানুষটা আমায় বুঝলো না, তাকে আঁকড়ে ধরে আমায় বাঁচতে দিল। উল্টো তার প্রত্যাখ্যান আমার বেঁচে থাকার ইচ্ছাটাই কেড়ে নিয়েছিল। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে ভালোবাসার মানুষটার থেকে প্রত্যাখ্যান সহ্য করা। খুব কষ্ট হয়, মনে হয় প্রত্যাখ্যান করলো না যেন নিজে হাতে মেরে ফেললো। এত ভালো কেউ বাসে মা, ওই মানুষটাকে ভালো না বেসে কেউ থাকতে পারবে না। আর কিন্তু আমি ধৈর্য ধরতে পারছি না। এবার বলা শুরু করো। বেলি হালকা হেসে বলল, বেশ বলছি। মায়ের গল্প শুনে আবার কষ্ট পাস না যেন। লাইটটা বন্ধ কর। কারেন্ট নেই তো? ফোনের লাইটটা অফ করলে দেখবে কেউ? দেখবো কিভাবে অন্ধকারে? আমার আদার জীবনের কাহিনী তোকে আদারে শোনাবো। আলো জ্বললে তোর মুখের দিকে তাকিয়ে কিছু কথা বলতে আমার অসুবিধা হবে, যে কথাগুলো আমরা কারো চোখের দিকে তাকিয়ে বলতে পারি না। সেই কথাগুলো আমরা একাকী বলতে পারি। আলো না থাকলে আমিও ভাববো আমার সামনে কেউ নেই। মায়া ফোনের লাইটটা অফ করে ফোনের পাশে রেখে দিয়ে বেলিকে বলল, নাও বন্ধ করেছি, এবার বলা শুরু করো। এই ঝড়ের সূত্রপাত হয়েছিল বুবুর বিয়ে থেকে। বুবুর বিয়েটা আমার বুবুর জীবন আনন্দ এনে দিয়েছিল ঠিকই, তবে সেই বিয়েটা ছিল আমার জীবনের সবথেকে বড় অশান্তির সূত্রপাত। অকাল বৈশাখের তাণ্ডবের আবার সেই বিয়ে থেকেই পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যার মাসুল আমায় সারা জীবন দিতে হলো। 1995 সাল। বকুলপুর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে। গ্রামের মানুষদের সাথে তুলনা করলে তাদেরকে মধ্যবিত্ত বলা হয় ঠিকই, তবে পাত্রপক্ষের সাথে তুলনা করলে তারা নিম্নবিত্ত। সেই সময়ে গ্রামের বিয়েতে তেমন ধুমধাম আয়োজন ছিল না।
আয়োজনে চলছিল না, আর ছিল না মেয়ের বাবার সামর্থ্য। তবুও বৃদ্ধ রাসেল সাহেব নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন মেয়ের বিয়েতে কোনো খামতি না থাকে। সারা বাড়ি জুড়ে তখন সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। একে একে গ্রামে সবাই আসছে শহরের জামাইকে দেখতে। সবাই বলা বলি করছে, আমাদের লিলির কপাল খুলে গেছে, না হলে কি আর অমন রাজপুত্রের মতো দেখতে শহরের ছেলে গ্রামের এই ঘরের মেয়েকে বিয়ে করতে রাজি হয়। অনেকে আবার এই বিয়েটাকে ছেলে পক্ষে সৌভাগ্য বলে ভাবছে। তাদের মেয়ের তো আর রূপ কম নেই, 10 গ্রাম খুঁজলেও এমন মেয়ে তারা পেত না। সত্যি লিলি দেখতে অপরূপা, দুধে আলতা তার গায়ের রং, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট হরিণীর ন্যায় দু চোখ, সরু নাক, চিকন গোলাপি দু ঠোঁট আর খুব যত্নে আঁকানো ভ্রু যুগল। লিলির সৌন্দর্য বর্ণনা করা হয়তো অসম্ভব। যদি কোনো কবিকে লিলির সৌন্দর্য বর্ণনা করতে দেওয়া হয় তাহলে হয়তো অগণিত পাতায় যে কোনো একটা উপন্যাস লিখে ফেলবে। কবি শব্দভাণ্ডার থাকা সাহিত্যের সকল শব্দ হয়তো পুড়িয়ে যাবে, কিন্তু তবুও তার বর্ণনা করার ইচ্ছে পুরাবে না। যদি কোনো চিত্রশিল্পীকে এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয় তাহলে হয়তো সে ছবি আঁকতে দ্বিধা করবে। এই সৌন্দর্য আঁকতে গিয়ে যদি তার কোনো ভুল হয়ে যায়। লাল রঙের বেনারসিতে লিলির সৌন্দর্য যেন আজ আরও কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। ফর্সা ত্বক, লাল রঙটা অত্যাধিক মানিয়েছে। চোখ জুড়িয়ে যাওয়ার মতন সৌন্দর্য তার। খুব কম পুরুষেরই সাধ্য আছে এমন সৌন্দর্যকে উপেক্ষা করে যাওয়ার। অব্র উপেক্ষা করে যেতে পারেনি। সেই জন্যই তো এক দেখাতে মনস্থির করে ফেলেছিলে যে বিয়ে করলে লিলিকেই করবে। কারণ কনে সেজে নিজের ঘরে বসে আছে লিলি। ছোট্ট বেলি ছুটে এলো তার ঘরে, মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, আমায় কেমন লাগছে বুবু? বেলি হাত ধরে নিজের কোলে বসিয়ে লিলি আদরে স্বরে বলল, খুব সুন্দর লাগছে। আমার বেলি তো সুন্দরী, ওকে কি খারাপ লাগতে পারে? লিলির প্রশংসায় বেলি খুশি হলো, আহ্লাদে কণ্ঠে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে বুবু। আচ্ছা বুবু, তুমি নাকি আজ চলে যাবে? কবে আসবে আবার? বেলির প্রশ্ন শুনে লিলির মুখে নেমে এলো বিষাদের কালো ছায়া। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। সে তো নিজেও জানে না আবার কবে আসতে পারবে। আজকের পর থেকে তো সে নিজের ইচ্ছে মতো আর চলতে পারবে না। অবশ্যই মেয়েরা কবে বা নিজের ইচ্ছা মতো চলতে পারে? বিয়ের আগে বাপের বাড়ির শাসন আর বিয়ের পর শ্বশুর বাড়ির শাসন, এর মধ্য দিয়েই তো মেয়েদের জীবনের সমাপ্তি ঘটে। নিজের ইচ্ছে নিয়ে বাঁচার সময় পার হয়ে পাই কই। তাদের গোটা জীবন তো মানিয়ে নিয়ে চলতেই কেটে যায়। মেয়ের মানে সহ্য ক্ষমতা থাকতে হয়, নিজে আত্মসম্মান বিসর্জন দিতে পরিবারের স্বার্থে নিজের ইচ্ছে স্বপ্নগুলোকে ভুলে যেতে হবে, দুঃখগুলোকে সঙ্গী করে বাঁচতে হবে। যদি কেউ এর মাঝে নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে চায় তাহলে তারা হয়ে ওঠে অনেকের কাছে চক্ষুসুড়ো, হয়ে ওঠে স্বাধীনতা চেরা বেপরোয়া নারী। কিন্তু যদি তাদের এই পথ চলা একটু পরিবার থেকেও সহযোগিতা পায় তাহলে আর তাদের এত কষ্ট করতে হয় না। বিয়ের পর নতুন পরিবেশ, সবার সাথে মানিয়ে নেওয়ার যুদ্ধ তাদেরকে একাই সামলাতে হয়। বিপরীত পাশের মানুষগুলো যেন কোনো দায় নেই নতুন একটা মানুষকে তাদের সাথে খাপ খাইয়ে নেওয়ার। সব কিছুর মাঝে যদি ভুলে একটু উঁচু গলায় কথা বলে ফেলে তাহলে সে নারী হয়ে ওঠে খারাপ। এমন মেয়ে মানুষ দ্বারা সংসার হয় না, তখন তাকে এই খেতাব দেওয়া হয়। অথচ মানিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু দুপক্ষেরই ছিল, কিন্তু সবসময় সেটা চাপিয়ে দেওয়া হয় এক পক্ষের উপর। সহ্য করতে যেতে হয় মেয়েদের। এত কিছুর মাঝে নিজের ইচ্ছেগুলো এক সময় প্রকাশ করার কোনো আগ্রহ থাকে না। পরাধীনভাবে জীবন কাটাতে স্বাধীনতার স্বাদ আর তারা পেতে চায় না, ইচ্ছা মিটে যায়। লিলিকে চুপ করে থাকতে দেখে বেলি পুনরায় বলে উঠল, কি হলো বুবু, বল আবার কবে আসবে তুমি? লিলি জোরপূর্বক হেসে বলল, খুব তাড়াতাড়ি আসবো। যখনই আমার বেলির কথা মনে পড়বে তখনই আমি ওকে দেখতে চলে আসবো। কিন্তু বুবু, আমি তো তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি আমাকেও নিয়ে চলো না তোমার সাথে। ছোট বেলির আবদারের কাছে লিলি নিরুপায়। সে চাইলেও তার বেলিকে নিজের সাথে করে নিয়ে যেতে পারে না। তার নতুন পরিবারের মানুষগুলো আদৌ কেমন সেটা তো সে জানে না।
হয়তো তার বোনটাকে তারা মেনে নিতে পারল না। শেষে বুবুর বাড়ি থেকে কষ্ট পেয়ে হয়তো ফিরে আসতে হলো তার বেলিকে। কিন্তু লিলি তো এসব হোক চায় না। সে জানে না তার ভাগ্যে কি আছে। যদি তার ভাগ্য খারাপ কিছু লেখা থাকে তবে সবটুকু দুঃখ না হয় সে একাই সহ্য করে নেবে। কিন্তু সে সম্পর্ক যেন তার বাবা মা বোন বিন্দুমাত্র আঁচ না পায় সেটাই লিলি নিশ্চিত করবে। আমি তো তোমায় মেনে নিতে পারবো না এখন বেলি, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসবো। লিলির কথা শুনে বেলির মনটা খারাপ হয়ে গেল। উদাস গলায় বলল, আমায় নিয়ে গেলে কি তোমার বর রাগ করবে? জেঠি বলেছিল যে আমি নাকি তোমার সাথে গেলে তোমার বর রাগ করবে। তুমি সেজন্য আমায় নিয়ে যেতে চাইছো না, তাই না বুবু? লিলি বাক্রুদ্ধ হয়ে পড়ল। বেলি তো কিছু ভুল বলেনি। সত্যি তো সে একাই এই ভয়ে বেলিকে সাথে নিয়ে যেতে চাইছে না। তা না হলে তারও বেলিকে ছাড়া থাকতে কষ্ট হবে। সে ছোটবেলা থেকে মেয়েটাকে নিজে হাতে বড় করে তুলেছে। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি। সে বেলিকে ছেড়ে থাকতে তো তার নিজেরই খুব খারাপ লাগবে। কিন্তু সে নিরুপায়। কষ্ট বলে মুখে হাসি ফুটিয়ে তুলল। মেয়েটাকে হাসলে বড্ড বেশি সুন্দর লাগে। মনে হয় আকাশে চাঁদটা যেন মাটিতে নেমে এসেছে। এ যেন কাছের পাতার ফাঁকের ফুটন্ত একটা রঙিন কলি। তাকে দেখতে একদম শরতের শুভ্র সাদা মেঘের মতো মনে হয়। খুব স্নিগ্ধ লাগে। বেলি কালে মুখে চুমু খেয়ে আদরে স্বরে বলল, তুমিও যদি আমার সাথে চলে যাও তাহলে তো বাবা একা হয়ে যাবে, তাই না? আর তুমি তো জানো বাবা অসুস্থ। আমরা দুজনে যদি বাবাকে ছেড়ে চলে যাই তাহলে বাবার খেয়াল রাখবে কে? আমি তো জানি আমার বেলি অনেক বড় হয়ে গেছে। সে নিজের সাথে নিজের বাবারও খেয়াল রাখবে। সেজন্যই তো আমি ভরসা করে তোমাকে বাবার খেয়াল রাখার জন্য রেখে যাচ্ছি। বাবা দায়িত্ব দিচ্ছি তোমার উপর। তুমি যদি আমার সাথে চলে যাও তাহলে তোমার এই দায়িত্ব কি হবে? অবশেষে লিলি বেলির মন ভোলাতে সফল হলো। ছোট বেলির উপর অনেক বড় এক দায়িত্ব দিল সে। বেলিও বুবুর দেওয়া দায়িত্ব অস্বীকার করলো না। ৩-৪টে গাড়ি সহ বরযাত্রী এসে উপস্থিত হলো। চারিপাশে আরও একবার হইচই হয়ে পড়লো। সবাই যে যার যার কাছে ফেলে ছুটে এলো এক নজর লিলির বরকে দেখতে। চোখ যে চুড়িয়ে গেল তাদের। মেরুন রঙের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে অপরকে। গায়ের রং তার দপদপে ফর্সা। গোলগাল মুখে মোটা এক জোড়া ব্রু দেখে মনে হচ্ছে যেন তার চোখে জোড়াও হাসছে। সব মিলিয়ে সত্যি কোনো রাজপুত্রের থেকে কম লাগছে না। বরপক্ষের লোকজনের গ্রামেরই মধ্যবিত্ত পরিবারের পরিবেশটা যেন ঠিক পছন্দ হলো না। বাড়ির সামনে খোলা আঙিনায় হাঁস মুরগির বিচরণ, স্যাঁতস্যাঁতে পরিবেশ, আশেপাশের লোকজনের কথাবার্তার ধরন, পোশাক আশাক কোনো কিছুই যেন তাদের মন গোলাতে পারল না। সবাই গেলে একযোগে কনে দেখতে। লিলির সৌন্দর্য অনেকেই খুশি হলো, আবার অনেকেই ঈর্ষান্বিত হলো। বলাবলি করলো কয়েকজন, এই রূপের জালে ফাঁসিয়েছে অপরকে। না হলে কি আর আমাদের অমন রাজপুত্রের মতো ছেলে এমন গরিব ঘরে মেয়েকে বিয়ে করার জন্য উতলা হয়ে উঠে? এই রূপের মোহ কেটে গেলে আবার এই ঘরেই ফিরে আসতে হবে এ মেয়েকে। অনেকে আবার তাদের কথা তীব্র বিরোধিতা করলো। মেয়ের সৌন্দর্যের কাছে যেন অনেকের কাছে বাবার টাকা না থাকাটাও বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারলো না। সব মিলিয়ে কনে পক্ষের লোকজন বেশ ভালোই বুঝতে পারলো যে শহরের লোকদের গ্রামীণ পরিবেশ তেমন একটা পছন্দ হয়নি। সেজন্যই তো জামাইয়ের বাড়ির লোকদের সাথে আলাপ করার তীব্র ইচ্ছা থাকার সত্ত্বেও কেউ সাহস করে এগিয়ে যেতে পারলো না। এর আগে তো তাদের গ্রামের কোনো মেয়েরই এত বড় বাড়িতে বিয়ে হয়নি। সেজন্য কুটুমদের সাথে একটু গল্প গুজব করার ইচ্ছা ছিল তাদের মনে। কিন্তু সবার নাক ছিটকানো দেখে তাদের সেই ইচ্ছে দমিয়ে রাখলো মনের মাঝে। বরপক্ষ থেকে খুব কম লোকজন এসেছে। রাসেল সাহেবের আর্থিক অবস্থা বিবেচনা করে অপরাই বেশি লোকজন সাথে নিয়ে আসতে চায়নি। অব্রত চেয়েছিল শুধু হাতে গোনা 2-3 জন এসে বিয়ে সেরে লিলিকে বাড়ি নিয়ে যেতে। কিন্তু তার মায়ের জোড়াজুড়িতে শেষে 20 থেকে 25 জনের মতন বরযাত্রী নিয়ে আসতে হয়েছে তাকে। মেয়ের বাড়ির লোকদের কাছে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। অব্রর মায়ের শুধু একটাই কথা ছিল, বরযাত্রী হিসাবে যে কয়েকজন আত্মীয় যাবে তাদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। রাসেল সাহেব যেহেতু আবদার রেখেছেন, নিজের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন নতুন কুটুমদের আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে। কিন্তু শহরের মানুষজন গ্রামের এই আপ্যায়ন যেন ঠিক সন্তুষ্ট হতে পারলেন না। প্রত্যেকটা বিষয়ে ভুল ধরতে লাগলেন। যদি তারা জানতেন যে এতটুকু আয়োজন করতে মধ্যবিত্ত বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় শেষ করে ফেলেছেন, তাহলে হয়তো আর তারা এই ভুলগুলো ধরতে পারতেন না। যদি তারা বুঝতো যে গ্রামের সহজ সরল মানুষগুলো তাদের মতন অত বিলাসবহুল জীবনযাপন করতে পারে না, তাহলে হয়তো তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু তারা তো সেসব কিছু জানে না। জানার চেষ্টা করলো। যা আছে তাতে সন্তুষ্ট না থেকে যা নেই সেসব নিয়ে আলোচনা করতে লাগলো।
দুই পক্ষের এত অমিল অমিলের মাঝে একজোড়া মানবিককে ঠিকে নিজেদের মাঝে বন্ধুত্ব সেরে ফেললো বেলি আর শুভ্র আবার বরাবরই শহরের পরিবেশ থেকে গ্রামের পরিবেশে বেশি পছন্দ। শহরের যান্ত্রিক পরিবেশের সাথে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা যেন বারবার তাকে বেশি টানে। বাড়ি থেকে সে ঠিক করে এসেছিল যে সুযোগ পেলে গ্রামটা ঘুরে দেখাবে, কিন্তু সে মোতাবেক কোনো সঙ্গী পাচ্ছিল না, একা একা যেতেও পারছিল না। ভাবছিল যদি পথ হারিয়ে ফিরতে না পারে। সেজন্য আসার পরে বেলির সাথে ভাব জমিয়েছে। এক সপ্তাহ আগে যখন লিলিকে প্রথমবারের জন্য পুরো পরিবার দেখতে এসেছিল, তখনই বেলিকে বলে গিয়েছিল যে বিয়েতে এলে যেন ওকে গ্রামটা ঘুরিয়ে দেখায়। বেলিও কথা দিয়েছিল তার শহরের বন্ধুকে তাদের গ্রাম ঘুরিয়ে দেখাবে। সেই জন্য আজ বিয়ে বাড়িতে এত ব্যস্ততার মাঝে দুজন অল্প কিছু সময়ের জন্য ঘুরতে বেরিয়েছিল। যদি এতটুকু সময়ের মাঝে পুরো গ্রামটা ঘুরে দেখানো সম্ভব হয়নি, তবে যতটুকু সম্ভব হয়েছে বেলি ততটুকু ঘুরিয়ে দেখিয়েছে। অবশেষে লিলি আর অব্রর বিয়ে সম্পূর্ণ হলো। বিদাবেলা গনিয়ে এলো। মুহূর্তের মাঝে হইচয়ে মেতে থাকা বিয়ে বাড়িতে নেমে এলো শোকের ছায়া। রাসেল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। বাড়ির বড় মেয়ে, মানে সবচেয়ে দায়িত্বশীল মেয়েটা। লিলি যতদিন এই বাড়িতে ছিল ততদিন রাসেল সাহেবকে বেলিকে নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। মেয়েটাকে তো নিজে ছোট ছিল, তখন তাদের মা মারা যায়, অথচ কি সুন্দর করে বেলি দায়িত্ব নিয়েছিল। সংসারের কাজ, নিজে পড়াশোনার, বেলিকে সামলে তার বাবার খেয়াল রাখা, সবকিছু একা হাতে খুব যত্ন করে করত। খুব ভালো রেজাল্ট করতো পরীক্ষায়। ইচ্ছে ছিল তার অনেক পড়ার, ভেবেছিল শহরে কোনো ভালো ভার্সিটিতে পড়বে, কিন্তু যে সব আর হলো না। রাসেল সাহেবও এতদিন পড়াশোনার সাধ্যমতো মেয়েকে পড়াশোনা করিয়েছেন। তিনি ভেবেছিলেন যে মেয়ের পড়াশোনার সব স্বপ্ন পূরণ করবেন, কিন্তু এত বড় বাড়ির দেখে সম্বন্ধ আশায় আর না করতে পারলেন না। লিলি অবশ্য প্রথমে আপত্তি করেছিল। রাসেল সাহেবের মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু তাকে রাজি করানো তার বোন। তিনি খুব ভালোবেসে রাসেল সাহেবের মাথায় সমাজে প্রচলিত কিছু চিন্তা ঢুকিয়ে দেন। কি হবে মেয়েকে এত পড়িয়ে? সেই তো পরের ঘরে গিয়ে সংসার সামলাতে হবে। মেয়েদের আসল পরিচয় থাকে সংসারের মাঝে। স্বামী সন্তান নিয়ে সংসার করবে, এর থেকে বড় পরিচয় মেয়েদের হতে পারে না। কত দুর্বা পড়াশোনা করবে, একদিন তো বিয়ে করতে হবে। তখন যদি শ্বশুরবাড়ির লোকজন চাকরি বাকরি করতে না দেয়, তাহলে এত পড়াশোনা করে কোনো লাভ হলো? তার থেকে ভালো এত বড় বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, হাতছাড়া করিস না। আমাদের লিলির কপালে ভালো যে এত বড় বাড়ি থেকে ওদের বিয়ের পর সম্বন্ধ এসেছে। আমাদের সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী মেয়েদের আসল পরিচয় হলো সংসার করার মাঝে। সত্যিই তো পড়াশোনা করে কী বা হবে? ছেলের বাড়ির লোকজন অত শিক্ষিত বৌমা চায় না। শিক্ষিত হলে তো তাদের ভুল ত্রুটিগুলো তাদেরকে বুঝিয়ে দিতে পারবে, কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করবে, নিজের আত্মসম্মানবোধ বিসর্জন না দিয়ে যুক্তি পেশ করবে। কিন্তু এসব করলেই তার সংসার টিকবে না। তারা নিজেদের মেয়েকে আত্মনির্ভরশীল বানাতে চান, যেন তাদের নিজেদের সামান্য শখ পূরণ করে অন্যের উপর নির্ভরশীল হতে না হয়। অথচ বাড়ির বউয়ের বেলায় ব্যতিক্রম ঘটে যায়। কিন্তু এর মাঝেও এমন মানুষ আছেন যারা চায় না নিজ মেয়েদের স্বপ্ন পূরণ হয়। নিজের বাড়ির মেয়েকে যেমন করে পড়াশোনা শিখিয়েছেন, উচ্চশিক্ষিত করে, ঠিক তেমনি বাড়ির বউকেও সমানভাবে সহযোগিতা করেন। বোনের কথায় রাসেল সাহেব যেন যুক্তি খুঁজে পাননি। লিলিকে পরে তিনি বোঝান। লিলিও আপত্তি জানালেন। নিজের শখ ইচ্ছেগুলো সে বরাবরই গোপন রাখতে পছন্দ করে। অন্যের সুখের জন্য সে নিজেকে খুশির বিসর্জন দিতে পারে। সেই জন্য বিপরীতে ভাষায় তাকে বাবার নিজের সুবিধার কথা তাকে বলেছে। এক মেয়ের বিয়ে হয়ে গেলে তিনি ছোট মেয়ের বিয়ের জন্য আবার অর্থ জোগাড় করতে পারবেন। নিজের পড়াশোনার পেছনে অনেক টাকা খরচ হবে, তার থেকেও যদি সেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেন, তাহলে শ্বশুর বাড়ির মেয়ে মাথা উঁচু করে থাকতে পারবে। কিন্তু আজ কেন যেন রাসেল সাহেবের মনে হচ্ছিল যে তিনি এই বিয়ে সম্বন্ধে রাজি হয়ে ঠিক করেননি। তার জামাই যে খাঁটি শোনায় সেটা তিনি বুঝতে পেরেছেন, কিন্তু একটা সংসারে তারও অনেক মানুষ থাকে, তাদের সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয়। আর রাসেল সাহেবের ভয়টা ঠিক এখানেই হচ্ছে। গাড়িতে ওঠার সময় বুবুকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদলো বেলি। বারবার আবদার করলো যেন তাকে বুবু নিয়ে যায়, কিন্তু লিলি নির্বিকার। সে শুধু নীরবতার আদরে বেলিকে সান্ত্বনা দেয়। বেলিকে এত কাঁদতে দেখে সে সব সিদ্ধান্ত নিল যে বেলিকে ওদের সাথে নিয়ে যাবে, কিন্তু রাসেল সাহেব তাতে রাজি হলেন না। নতুন কুটুম বাড়িতে বেলিকে একা পাঠাতে কোনো মতে রাজি হলেন না। লিলিও কোনো প্রতিবাদ জানালেন না তার বাবার সিদ্ধান্তের উপর। অবশেষে কান্নারত বেলিকে ফেলে লিলি চলে গেল, ছেড়ে গেল তার জীবনে 18টা বছর কাটানো বাড়িটা। ছোটবেলা থেকে যে গ্রামে, যে বাড়িতে সে মানুষের জনের মাঝে বড় হয়েছে, তাদের সবাইকে ছেড়ে চলে যেতে হলো। আজ থেকে লিলি হয়ে গেল তার নিজের বাড়ির অতিথি। সে হয়তো বছরে 2-1 আসবে, বাকি সময় দূর থেকে ফোনে খোঁজ খবর নিতে হবে, ঠিক যেমন অতিথিরা নেয়।